নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে আমরা চলে আসব। আজকে আমরা ভৃগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্মজীবনের উন্নতি, পরিবর্তন এবং বিভিন্ন বর্ধিত দায়িত্ব এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কর্মের পদোন্নতি কখন হতে পারে এবং কর্মের পরিবর্তন অনেক সময় আসে, তো কী কী কানেকশান থাকলে গ্রহগত সংযোগ বা বিভিন্ন টাইমিং এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো পদোন্নতির ক্ষেত্রে কখন পদোন্নতি হতে পারে, নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমাদের এখানে অবশ্যই গোচরের দিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে এবং অবশ্যই ট্রানজিট তো দেখবই আমরা, তার সাথে আমাদের প্রোগ্রেশনও দেখার প্রয়োজন আছে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী। এবং এখানে পেশার কারক গ্রহ হচ্ছে শনি, নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এটা আমরা জানি। এবং বৃহস্পতিকে আমরা এখানে বৃদ্ধির কারক গ্রহ হিসেবে আমরা ধরব। তো স্বাভাবিক কারণেই যখন আমরা দেখব যে জন্মকালীন শনির উপর জন্মকুণ্ডলিতে শনি যে ঘরে অবস্থান করছে, আমি যদি আলোচনার খাতিরে ধরি শনি মকর রাশিতে অবস্থান করছে, এখানে যদি গোচরে আমরা এই ঘরে বৃহস্পতিকে আসতে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সিদ্ধান্তে পৌঁছতে হবে যে কর্মজীবনের কিন্তু পদোন্নতির একটা সম্ভাবনা বা পরিবর্তনের একটা সম্ভাবনা থাকে। গোচরে বৃহস্পতি যখন জন্মকালীন শনি তার সঙ্গে সংযোগ স্থাপন করে, অন্যরকমভাবেও সংযোগ স্থাপন করতে পারে, অ্যাসপেক্টের মাধ্যমে করতে পারে, তো যে কোনো রকমভাবেই হোক যদি সংযোগ স্থাপন করে বৃহস্পতি, গোচরের বৃহস্পতি প্লাস তার সাথে জন্মকালীন শনি, সেক্ষেত্রে কিন্তু একটা পদোন্নতির সম্ভাবনা সেখানে তৈরি হয় বা সেখানে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমাদের জানতে হবে সেটি হচ্ছে শনির গোচরও দেখার প্রয়োজন আছে। তো ভৃগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এখানে গোচর এবং প্রোগ্রেশন এই দুটিকেই খুব গুরুত্ব দেওয়া হয় টাইমিং অফ দ্য ইভেন্ট নির্ণয় করার জন্য। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে যেমন আমাদের সেখানে দশা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার সাথে অবশ্যই গোচরকেও দেখা হয়, কিন্তু এক্ষেত্রে আমাদের গোচর তার সঙ্গে প্রোগ্রেশন এই দুটি জিনিসকে ভালো করে দেখার প্রয়োজন আছে। তো শনি গোচর সেটিকেও আমাদের দেখার প্রয়োজন আছে, কারণ শনি এখানে হচ্ছে কঠোর একটা পরিশ্রমের প্রতীক। তাহলে শনিকে আমরা দেখব যে দশম ভাবের যে অধিপতি। তো ভৃগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এখানে আমাদের দশম ভাব যদি আমরা ধরি যে সেটি মকর রাশিতে পড়েছে, তো মকর রাশিতে দশম ভাব পড়েছে, তো তখন আমরা দেখব কি যে এখানে যদি দেখা যায় যে গোচরের শনি যদি এই ঘরটিতে অবস্থান করে, সেক্ষেত্রে একটা পজিটিভ অবস্থা তৈরি হবে কর্মের পদোন্নতির ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে। এছাড়াও একাদশ ভাব, এটি যদি দশম ভাব হয় তাহলে এর পরের ঘরটি অবশ্যই একাদশ ভাব, মানে যেটি কুম্ভ রাশি। এখানেও যদি দেখা যায় যে গোচরের শনি অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু এই কর্মের পদোন্নতি এবং পরিবর্তন এগুলি ঘটার সম্ভাবনা থাকছে। তো পদোন্নতি সবসময় আমরা দেখি কি যে মানে পরিবর্তন মানে যে পদোন্নতি হবে তা নয়, পরিবর্তন এমনি নর্মাল চেঞ্জিংও হতে পারে একটা জায়গা থেকে অন্য জায়গায়। তো সেগুলি আবার দেখার প্রয়োজন আছে, যে অন্যান্য গ্রহগত সংযোগ দেখার প্রয়োজন আছে। তো যাই হোক, গোচরের শনিকে আমরা দেখব যদি দেখা যায় যে দশম ভাব এবং একাদশ ভাবের অধিপতি, দশম ভাব এবং একাদশ ভাবের
একাদশ ভাবের উপর যদি শনি অবস্থান করে, বা আরও একটা কানেকশান এখানে লক্ষ্য করার বিষয় আছে যে দশম ভাবের অধিপতিকে, একাদশ ভাবের অধিপতিকে তার সাথে শনির, গোচরের শনির যদি সংযোগ তৈরি হয়, আমরা যদি আলোচনার সুবিধের জন্য আমরা এখানে শুক্রকে আমরা এখানে ধরে নিচ্ছি যে এই ঘরটিতে দশম ভাব পড়েছে, একাদশ ভাব পড়েছে মঙ্গলের ঘরে। তো তাহলে এখানে কি আসছে তাহলে, যে দশম ভাবের অধিপতি এখানে শুক্র, তুলা রাশিতে পড়েছে দশম ভাব। আর এই শুক্রের উপর যদি গোচরে আমরা দেখি যে শুক্র যে ঘরে অবস্থান করছে, জন্মকালীন শুক্র, সেখানেই যদি দেখা যায় যে গোচরের শনি অবস্থান করছে, বা অন্য কোনো রকমভাবে অ্যাসপেক্টের মাধ্যমে যদি এই শুক্র শনির একটা সংযোগ তৈরি হয়ে গেছে, তখনও কিন্তু জবের ক্ষেত্রে পরিবর্তনের একটা ইঙ্গিত থাকে। এছাড়া এই একাদশ ঘরের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। একাদশ ঘরের অধিপতি আমরা এখানে মঙ্গল। তো এই মঙ্গলের সঙ্গে যদি দেখি আমরা গোচরের শনিকে এখানে দেখার প্রয়োজন আছে। সে যদি দেখা যায় যে গোচরের শনি মঙ্গলের সঙ্গে সংযোগ স্থাপন করেছে অ্যাসপেক্টের মাধ্যমে, আমরা তো জানি যে 1, 5, 9, 3, 7, 11, 1 আর 12 এই যে ঘরগুলির সঙ্গে অ্যাসপেক্টের মাধ্যমে সংযোগ স্থাপন হয়। তো এইগুলি দেখার ভালো করে প্রয়োজন আছে। তো গোচরেও যদি আমরা দেখি যে একেবারে যে ঘরে অবস্থান করছে মঙ্গল, সেই ঘরেই শনিকে আসতে হবে তা নয়। অ্যাসপেক্টের মাধ্যমেও যদি গোচরে শনি এই মঙ্গল বা শুক্রের সঙ্গে কানেকশান তৈরি করে, সেক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে কর্মের ক্ষেত্রে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, শনি এবং বৃহস্পতির গোচর তো আমরা দেখলাম, এর সাথে আমাদের রবির গোচরও দেখার প্রয়োজন আছে। কারণ রবি কিসের কথা বলে না, রবি এখানে কর্তৃত্ব এবং সরকারি কর্মের প্রতীক, চাকরির পদোন্নতির ক্ষেত্রে। তাই রবির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ পরিবর্তন আর পদোন্নতি কিন্তু আলাদা। পরিবর্তন নর্মাল পরিবর্তন হতেই পারে, চেঞ্জিং হতে পারে, কিন্তু সেখানে পদোন্নতি হবে কি না, সেটা রবির সংযোগ আছে কি না, সেটা দেখার প্রয়োজন আছে। তো আমরা যদি দেখি যে কোনো রকমভাবে শনি এবং বৃহস্পতির সংযোগ তৈরি হয়ে গেছে জন্মকুণ্ডলিতে, জন্মকালীন শনি সেখানে গোচরের বৃহস্পতি সংযোগ করেছে, সেখানে যদি গোচরের রবিকেও আমরা যুক্ত হতে দেখি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে একটা কর্তৃত্ব বা ভালো পদের একটা কর্তৃত্ব করবে কোনো জায়গায়, বা সেখানে চাকরির পদোন্নতি বা উচ্চ পদ লাভ করার একটা যোগ কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যে কর্মের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা কর্মচক্রের পরিসমাপ্তি ঘটে, তারপরে আবার তখন নতুন করে একটা অন্য কর্মে তাকে অবশ্যই একটা রুটিন ব্যাপার চলে আসে। তো এই কর্মচক্রের পরিসমাপ্তি কখন ঘটে না, গোচরের কেতুকে সেখানে আমাদের দেখার প্রয়োজন আছে। কেতু মানে একটা সেপারেশন, একটা বিচ্ছেদের কথা বলে, একটা চক্রের সমাপ্তির কথা বলে। তো সেখানে যদি আমরা দেখি যে কোনো রকমভাবে যে দশম ভাব বা দশম ভাবের অধিপতির সঙ্গে গোচরের কেতুর একটা সংযোগ তৈরি হয়ে গেছে, সেখানে কিন্তু একটা কর্মচক্রের পরিসমাপ্তি ঘটবে এবং নতুন কর্মের সুযোগ উন্মোচন ঘটবে। এই সম্পর্কে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ভিগু নন্দী নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী গ্রহগত সংযোগকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এছাড়া কিন্তু আমাদের ভাবগত যে কানেকশান, সেগুলিকেও দেখার প্রয়োজন আছে। আমরা জানি যে দশম ভাব, আমরা মকর রাশিকে দশম ভাব ধরছি। দশম ভাব কর্মজীবন এবং পেশাগত অবস্থার কথা বলে। চতুর্থ ভাব যদি হয়, সেখানে চতুর্থ ভাবের কথা যদি আমরা বলি, সেই চতুর্থ ভাব হচ্ছে বাসস্থান এবং নিজ শহরকে প্রতিনিধিত্ব করে। তৃতীয় বা দ্বাদশ ভাবের সাথে এর সংযোগ বর্তমান স্থান থেকে স্থানান্তরের একটা ইঙ্গিত দেয়। কারণ চতুর্থ ভাবের সঙ্গে তৃতীয় ভাবের যদি সংযোগ হয়, যেমন এখানে চতুর্থ ভাব কর্কট রাশিতে পড়েছে, এর সাথে তৃতীয় ভাব মিথুন রাশিতে পড়েছে, তাহলে 3-এর সঙ্গে যদি 4-এর কানেকশান তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু পরিবর্তনের কথা বলে। কারণ তৃতীয় ভাব স্বল্প দূরত্ব ভ্রমণ বা অস্থায়ী কোনো কাজ বা পরিবর্তনের একটা ইঙ্গিত দেয়। তাহলে চতুর্থ যদি বাসস্থান হয়, তৃতীয় তাহলে তার দূরবর্তী স্থানে ভ্রমণ, তার মানে তার বাসস্থান থেকে দূরবর্তী স্থানে সে যাবে। আর দ্বাদশ ভাব বর্তমান পদ বা স্থান ত্যাগ করার কথা বলে দ্বাদশ ভাব।
তাহলে এখানে আমাদের এই সিদ্ধান্তে পৌঁছতে হবে, ভাবগত কানেকশানটিও জানার প্রয়োজন আছে। যখন আমরা দেখব যে চতুর্থের সঙ্গে দশমের তো কানেকশান আছেই, এবং তার সঙ্গে যদি দেখি যে তৃতীয়ের কানেকশান এসে গেছে, সেক্ষেত্রে কিন্তু একটা কর্মের জায়গায় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বাসস্থান থেকে দূরবর্তী স্থানে যেতে হবে তাকে, যদি সে তার বাড়ির কাছে কাজ করে। যদি আবার দেখা যায় যে চতুর্থর সঙ্গে দশম এবং দ্বাদশের সংযোগ তৈরি হয়েছে, সেখানে কিন্তু তার কিন্তু কর্মের কারণে তাকে দূরবর্তী স্থানে যেতে হবে, অনেক দূরবর্তী স্থানে, বাড়ি থেকে অনেক দূরবর্তী স্থানে। এগুলো অবশ্য এখানে গোচরের সঙ্গে কোনো সংযোগ নেই। এগুলো আমাদের জন্মগত কুণ্ডলী দেখার প্রয়োজন আছে এইভাবে, যে সেখানে ভাবগত কানেকশানটিও, গ্রহগত সংযোগ যেমন আমরা দেখব, তেমনি ভাবের উপর আমাদের ভাবের কারকতার উপর আমাদের একটা দৃষ্টি রাখতে হবে। এছাড়াও কি তাহলে আমাদের আরও কিছু জিনিসের উপর আমাদের মাথায় রাখতে হবে। সেগুলি হচ্ছে কি, যে দশম ভাবের অধিপতি, একটু আগে যেটা বললাম, দশম ভাবের অধিপতি দ্বাদশ ভাবের অধিপতির সঙ্গে মকর রাশিতে পড়েছে দশম ভাব, দ্বাদশ ভাব আমাদের মীন রাশিতে পড়েছে। তো এই দশমের সঙ্গে দ্বাদশের যদি সংযোগ হলেও চাকরি ছেড়ে দেওয়ার একটা ইঙ্গিত থাকে, বা চাকরি চেঞ্জ হওয়ার একটা ব্যাপার থাকে। ষষ্ঠ অধিপতি তৃতীয় বা দ্বাদশ ভাবের সাথে যুক্ত হলেও কর্মক্ষেত্রে পরিবর্তন আছে। আমরা ষষ্ঠ ভাব জানি যে মাস মাহিনা বা অন্যের অধীনে চাকরি করার একটা ব্যাপার থাকে, চাকরির ইন্ডিকেশান দেয় ষষ্ঠ ভাব। অন্যের অধীনে বা কাজ করার একটা ঘর হচ্ছে ষষ্ঠ ভাব। তো ষষ্ঠ ভাবের সঙ্গে যখন তৃতীয় ভাবের সংযোগ থাকবে, তৃতীয় ভাব মানে মিথুন রাশি, আর সেখানে যদি দেখি যে দ্বাদশ ভাবের সংযোগ থাকে, এখানে মীন রাশিতে পড়েছে, তাহলে কর্মক্ষেত্রে পরিবর্তন বা বদলিরও একটা ইঙ্গিত থাকে। সবসময় যে দশম ভাব থেকে আসতে হবে তা নয়, ষষ্ঠ ভাবের সঙ্গে যখন তৃতীয় এবং দ্বাদশ ভাবের সংযোগ থাকবে, তখন এই ধরনের অবস্থা তৈরি হবে। দশম ভাবের সঙ্গে চতুর্থ ভাব এবং তৃতীয় দ্বাদশের কানেকশান থাকলে তো হবেই। এবার দেখা যায়, যদি আমরা দেখি যে দশম ভাব এবং চতুর্থ ভাবের যে অধিপতি, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে চতুর্থ ভাব এখানে চন্দ্র, দশম ভাব এখানে শনি। তার মানে শনি আর চন্দ্র, শনি-চন্দ্র জন্মকালীন যে শনি-চন্দ্র অধিপতিরা হয়ে যাচ্ছে, এদের সঙ্গে যদি আমরা গোচরে দেখি তৃতীয় বা দ্বাদশ ভাবের কোনো সংযোগ তৈরি হয়, শনি-চন্দ্র এই দুটি গ্রহকে জন্মকালীন তৃতীয় ভাব, জন্মকালীন চতুর্থ ভাব এবং দশম ভাবের অধিপতি চন্দ্র এবং শনি, এদের সাথে যদি তৃতীয় এবং দ্বাদশ ভাবের যদি কোনো রকম সংযোগ হয়, তাহলে কিন্তু স্থান পরিবর্তনের একটা ইঙ্গিত সেখানে থাকছে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে গোচরে রাহুর ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ। দশম ভাব বা তার অধিপতি উপর দিয়ে যদি আমরা দেখি যে বৃহস্পতি শনি রাহু, বৃহস্পতি শনি তো আমরা আলোচনা করেইছি, এর সাথে কিন্তু এর সঙ্গে যদি রাহু গোচরে প্রায় চাকরি পরিবর্তনের কথা বলে, তো এর যদি সংযোগ তৈরি হয়, তখনও কিন্তু একটা পরিবর্তন আসে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে কি, যে চতুর্থ ভাবের অধিপতিকে যদি আমরা দেখি যে অষ্টম ভাবের সাথে যুক্ত হয়ে গেছে, অষ্টম ভাবের সঙ্গে যুক্ত হয়, তখনও প্রায়শই স্থান পরিবর্তন ঘটে, বা বাসস্থান পরিবর্তনের বা আকস্মিক কোনো পরিবর্তনের নির্দেশ করে এটি। চতুর্থ ভাবের সঙ্গে যখন অষ্টম ভাবের সংযোগ তৈরি হবে, এবং এগুলি দশা অন্তর্দশার মাধ্যমে যেমন দেখার প্রয়োজন আছে, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী, নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিন্তু এটি গোচরে আমাদের দেখার প্রয়োজন আছে। চতুর্থ ভাব এবং অষ্টম ভাবের মধ্যে সংযোগ আছে কি নেই, এবং চতুর্থ ভাবের সঙ্গে দশম অষ্টম এই দুটি ভাবের একসঙ্গে সংযোগ থাকতে হবে, তবেই সম্ভব হবে।